হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন পর আমি ভিডিও আপলোড করতে চলেছি। তো অনেকেরই প্রশ্ন রয়েছে টিএলএম বিষয়ে, তোমরা দেখতেই পাচ্ছ টিএলএম লেখা রয়েছে স্ক্রিনের মধ্যে। তো অনেকেরই প্রশ্ন রয়েছে টিএলএমটা কোন টপিকের ওপর কোন টিএলএম দেবো বা কী করতে হবে, টিএলএমটাকে কেমনভাবে দেওয়ালের মধ্যে টাঙানো বা ঝোলানো, যেটাই বলো না কেন, কেমনভাবে দিতে হবে রোল। আজকে যে প্রশ্ন করেছে তার উপর বেশ করে আমি বলছি। সে আমাকে জিজ্ঞাসা করেছে যে টিএলএমটা কেমনভাবে ঝোলালে ভালো হয়। তো তারপর প্রশ্ন করেছে রোলার বোর্ড কেনা, কীভাবে রোলার বোর্ডের মধ্যে কীভাবে টিএলএমটা সেট করবে, এইসব ইত্যাদি ইত্যাদি এইসব প্রশ্নগুলো জানানোর চেষ্টা করে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। তো আমি আমার যে সেশন ছিল, আমার সেশন ছিল 19-21 সেশন। তো সেই সময়ে ডিএলএড কোর্স চলাকালীন বা করাকালীন আমি যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছি টিএলএম রিলেটেড, সেই অভিজ্ঞতাগুলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো তোমরা থাম্বনেল দেখেই নিয়েছো অনেকেই যে সেখানে আমি টিএলএম কী, টিএলএমের উদ্দেশ্য কী, গুরুত্ব কী, সুবিধে কী, টিএলএমের প্রকারভেদ, এইসব বিষয়গুলো আমি লিখেছি এবং তার সঙ্গে আমার যে পার্সোনালি যে আমি অভিজ্ঞতা অর্জন করেছি সেই কথাটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করি আজকে আলোচনা। এই যে টিএলএম বলছি, টিএলএম কী, খাবো না মাথায় দেবো না অন্য কিছু করব বা কী, এই জিনিসটা আমাকে প্রথমে জেনে নিতে হবে। আমরা অনেকেই ডিএলএডের কোর্স করছি কিন্তু আমরা ডিএলএডের ফুল ফর্ম কি আমরা জানি না। তো সেরকমই টিএলএম কাকে বলে বা টিএলএমের ফুল ফর্ম কি প্রথমেই আমরা জেনে নেব। দেখো এই যে টিএলএম বলছি আমি, তো টিএলএম কি বলবো, এই যে টি ফর কি টিচিং, এল ফর হচ্ছে লার্নিং এবং এম ফর কি হচ্ছে মেটেরিয়ালস। তো ইংলিশে যদি আমাদেরকে বলা হয় যে টিএলএম এর ফুল ফর্ম কি, তখন আমরা বলবো টিচিং লার্নিং মেটেরিয়ালস। এবার যদি আমরা বলি যে ইংলিশে তো জানলাম টিচিং লার্নিং মেটেরিয়ালস বলা হচ্ছে, তো বাংলায় কি বলবো। তো টিচিং অর্থাৎ কি, টিচিং বলতে বোঝানো হচ্ছে শিক্ষণকে, অর্থাৎ যেটা আমরা দিচ্ছি, আমরা যারা হবু টিচার তারা দিচ্ছি, যেটা কাকে দিচ্ছি, স্টুডেন্টদেরকে দিচ্ছি। লার্নিং অর্থাৎ কি শিক্ষণ, তো শিখবে কারা, তো শিখবে হচ্ছে বাচ্চারা, স্টুডেন্ট যেটা তারা নিচ্ছে আমাদের কাছ থেকে, পাচ্ছে আমাদের কাছ থেকে। এবং মেটেরিয়ালস মানে কি, মেটেরিয়ালস মানে হচ্ছে কিন্তু উপকরণ। তো এই গেল টিএলএম এর ফুল ফর্ম, যেটাকে আমরা বলছি টিচিং লার্নিং মেটেরিয়াল, এবং বাংলায় যাকে আমরা বলছি শিক্ষণ উপকরণ। দেখো এবার আমরা জানবো টিএলএম কি, যে টিএলএম বলছি, তো টিএলএম কি। দেখো আমি এখানে একটা সংজ্ঞা দিয়েছি টিএলএম এর। তো এই সংজ্ঞাটা দেখো টিএলএম এর প্রথমে আমি একটা সংজ্ঞা দিয়েছি, আমরা সংজ্ঞাটা তো অবশ্যই পড়বো এবং তোমরা সেই সঙ্গে সঙ্গে আমি মুখে কি বলছি সেই জিনিসটাকে বোঝার এবং শোনার চেষ্টা করবে। তাহলে দেখবে যে বিষয়টা আমরা আজকে পড়ছি, যে টপিকটা আজকে আমরা আলোচনা করছি টিএলএম, সেই বিষয়টার প্রতি বা সেই টপিকটার প্রতি অনেকটা স্বচ্ছ ধারণা আমাদের মধ্যে জন্মাবে। দেখো টিএলএম বলতে শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অর্থাৎ আমাদের দ্বারা শিক্ষার্থীদের শেখার এবং বোঝার উন্নতি অর্থাৎ বিকাশের জন্য ব্যবহৃত সম্পদকে বোঝায়। অর্থাৎ টিএলএম বলতে একটা সম্পদকে বোঝানো হচ্ছে। এটা কেমন ধরনের সম্পদ, এটা এমন একটা সম্পদ যার মাধ্যমে একজন টিচার একজন শিক্ষার্থী স্টুডেন্টকে কী করবে, সেই জিনিসটা ভালোভাবে শেখাতে সাহায্য করবে সেই সম্পদের মাধ্যমে, এবং সেই জিনিসটাকে বোঝাতে সাহায্য করবে, এবং সেই জিনিসটা তারা কতটা বুঝলো, কতটা বুঝতে পারছে, কতটা তারা শিখতে পারছে, সে বোঝার এবং শেখার জন্য যে কৌশল অবলম্বন করা হয়, যে টেকনিক অবলম্বন করা হয়ে থাকে, এবং এই টেকনিক এবং কৌশলগুলো কী অবলম্বন করে থাকেন, এই যে শিক্ষক এবং শিক্ষিকারা। এবং কাদের জন্য না, শিক্ষার্থীদের জন্য। তো শিক্ষার্থীদের জন্য যে কৌশলটা অবলম্বন করে পড়ানো হচ্ছে, যে টেকনিকটাকে বেশ করে পড়ানো হচ্ছে, শেখানোর চেষ্টা করা হচ্ছে, খুব সহজে কোনো কঠিন কোনো বিষয়কে খুব সহজে বাচ্চাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, প্রদর্শন করা হচ্ছে, সেটা সেই সম্পদ, সেটা যে সম্পদের কথা আমরা বলছি সেটাকে আমরা এক কথায় বলছি টিএলএম। দেখো টিএলএমের কিছু উদাহরণ আমি দিয়েছি এখানে। ভিজুয়াল অর্থাৎ যে জিনিসটাকে আমরা দেখছি, অর্থাৎ দর্শনেন্দ্রিয়, এডস অর্থাৎ উপকরণকে বোঝানো হচ্ছে। তো যে দর্শনেন্দ্রিয় যে উপকরণ বা ভিজুয়াল এডসের মধ্যে পড়ছে চার্ট থেকে শুধু আমরা দেখতে পাই, কোনো কিছু শুনতে পাই না, তাই দেখার যে উপকরণের মধ্যে পড়ছে চার্ট, ডায়াগ্রাম এবং ছবি। আমাদের
প্রশ্ন এসে থাকে যে এই নিচের এই এডসগুলো কিসের কোন এডসের মধ্যে পড়ছে, ভিজুয়াল এডস, অডিও ভিজুয়াল এডস নাকি ডিজিটাল টুলস, এরকম প্রশ্ন দিয়ে দেয়। তো আমরা যখনই প্রশ্ন আমরা পরীক্ষার মধ্যে আমরা দেখব, অবশ্যই আমরা কিন্তু খুব ভালোভাবে দেখব সেখানে শুধু ভিজুয়াল এডস লেখা আছে না অডিও ভিজুয়াল এডস লেখা আছে। তো এরকমভাবে দেখে কিন্তু আমাদেরকে প্রশ্নের উত্তর করার চেষ্টা করতে হবে। কারণ আর আমরা জানি যে আমরা যে জিনিসটা আমরা জানি সেই জিনিসটাই আমরা পরীক্ষার হলে গিয়ে ভুল করে থাকি, কেন না আমরা ওভারলুক করে যাই সেই জিনিসটা, এত এক্সাইট থাকি যে এত সোজা প্রশ্ন পড়েছে, তো সেই সোজা প্রশ্ন কিন্তু আমাদেরকে কিন্তু অনেক ভোগান্তি দেয়। তো সেই রকমই দেখো 2 নাম্বার অডিও ভিজুয়াল এর যে আর সাহায্যে, অর্থাৎ অডিও অর্থাৎ আমরা কানে শুনছি, ভিজুয়াল দেখছি, দেখার সঙ্গে সঙ্গে যে আমরা শুনছি সেটাকে আমরা বলছি অডিও ভিজুয়াল এডস, এবং এর মধ্যে ভিডিও পড়ছে, অডিও রেকর্ডিং পড়ছে। 3 নাম্বার দেখো পাঠ্যপুস্তক এবং ওয়ার্কবুক, এগুলো হচ্ছে কিন্তু টিএলএমের একটা উদাহরণ। 4 নম্বর ডিজিটাল টুল অর্থাৎ শিক্ষামূলক অ্যাপস, সফটওয়্যার, এই যে শিক্ষামূলক যে আমি তোমাদের সাথে যে আমার যে এডুকেশনাল যে চ্যানেলটা রয়েছে, এখান থেকে তোমরা অনেক কিছু তথ্য জানতে পারছো, এবং এটা ডিজিটাল টুলের মধ্যে পড়ছে। এবং এই ডিজিটাল টুল আমার কাছে যেহেতু কোনো ল্যাপটপ বা কম্পিউটার কিছুই নেই, আমার কাছে শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, যার মাধ্যমে তোমাদের কিন্তু আমি এই সুবিধাগুলো দিতে পারছি। তারপর দেখো 5 ফ্ল্যাশ কার্ড, এখানে যে ছবিটা দিয়েছি সেটা একটা ফ্ল্যাশ কার্ড, যেখানে দেখো একটা লায়নের ছবি দেওয়া রয়েছে এবং নিচে এখানে লায়ন লেখা রয়েছে। তোমরা যখন টিচিং করবে তখন এরকম ধরনের ফ্ল্যাশ কার্ড বা ছোটো বাচ্চাদেরকে পড়ানোর জন্য কিন্তু এরকম ধরনের কোনো ছবি বাচ্চাদের সামনে তুললে এবং তার নিচে কার ছবিটা লেখা থাকলো, তোমরা ছবিটাতে চেপে ধরে থাকলে হাত দিয়ে এবং বাচ্চাদেরকে ছবিটা তুলে দেখালে, বাচ্চারা এখানে দেখে যে জানে সে বলতে পারবে যে এই ছবিটা কিসের ছবি, এবং যে জানে না সে বলতে পারবে। তো যে জানে তার সঙ্গে তোমার ছবির যে মিল রয়েছে বা সেটা যে সঠিক হয়েছে সেটা তুমি দেখালে, যে জানে না তাকে তুমি বুঝিয়ে দিলে সেটা কেন নয় বা ও তার সে যেটা বলছে সেটা কোন ধরনের পশুর ছবি, এটা তোমরা বুঝিয়ে দিতে পারবে। 6 নম্বর দেখো মডেল বা প্রোটোটাইপ, প্রোটোটাইপও এক ধরনের মডেলকে বোঝানো হচ্ছে, যার মাধ্যমে কোনো জটিল কোনো বা কঠিন কোনো কনসেপ্টকে বোঝানোর জন্য প্রোটোটাইপকে আমরা ইউজ করে থাকি। যেমন কি বলবো, যেমন ধরো পিরামিড থেকে আমরা যে কি বলবো, আমরা যে জিওমেট্রি বা জ্যামিতি যে আমরা কনসেপ্টগুলো কিন্তু পিরামিড থেকে বা পিরামিড জাতীয় অনেক কিছু যে পড়াশোনা রয়েছে সেগুলো কিন্তু আমরা এই প্রোটোটাইপের মাধ্যমে কিন্তু আমরা শিখে থাকি, এবং শেখাটা খুব সহজ হয়ে থাকে প্রোটোটাইপকে মডেল হিসাবে ইউজ করে। 7 নম্বর দেখো শিক্ষামূলক গেম, শিক্ষামূলক কোনো গেমের মাধ্যমে পড়াশোনা করা, সেগুলো কিন্তু টিচিং লার্নিং মেটেরিয়ালের মাধ্যমে কিন্তু পড়ছে, যেখানে আমার যে পড়াশোনাটাই খুব সহজ করে তুলছে বাচ্চাদের সামনে। 8 নম্বর দেখো ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড, আমরা হোয়াইট বোর্ড দেখি যেখানে অনেক কালারিং পেন্সিল ইউজ করা হয়, এবং সেখানে আরও আঁকিবুকি করে কোনো ছবির মাধ্যমে আমরা কিন্তু বাচ্চাদেরকে খুব সহজভাবে আকর্ষণীয়ভাবে বাচ্চাদেরকে পড়াতে পারি। দেখো উদ্দেশ্য, কোনো কিছু শেখার, আমরা যখন কোনো কিছু শিখছি তখন সব কিছুরই কিন্তু জন্য একটা উদ্দেশ্য থাকে, ঠিক তেমনি টিএলএমেরও কিছু উদ্দেশ্য রয়েছে। দেখো 1 নম্বর উদ্দেশ্য শেখার আকর্ষক এবং ইন্টারেক্টিভ করা, যেহেতু আমি বাংলা থেকে ইংলিশে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করেছি, সেজন্য একটু অন্যরকমভাবে দেখাচ্ছে। আমি যেটা বলছি সেটা শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, দেখবে বিষয়টার প্রতি অনেক বেশি ক্লিয়ারেন্স আসবে তোমাদের। দেখো শেখার আকর্ষক এবং ইন্টারেক্টিভ করা, এই যে ইন্টারেক্টিভ কথার অর্থ হচ্ছে কি যেটাকে আমরা বাংলায় বলছি মিথস্ক্রিয়া করা। মিথস্ক্রিয়া কাকে বলবো? মিথস্ক্রিয়া হলো সেইটা যেখানে কিন্তু ভাবের আদান প্রদান করা হয়ে থাকে, এবং এই মিথস্ক্রিয়ার মাধ্যমে বাচ্চারা কিন্তু অনেক কিছু শিখে থাকে। তো এই টিএলএম আলোচনার ক্ষেত্রে মিথস্ক্রিয়া কাদের মধ্যে হবে না, টিচার এবং স্টুডেন্টের মধ্যে মিথস্ক্রিয়া হবে, যেখানে কোনো ছবি বাচ্চাদের সামনে তুলে ধরা হলো, বাচ্চারা বললো, সে দেখলো এবং সেই বিষয়টা এবং সেই ছবিটা দেখে আরও কিছু জানার চেষ্টা করতে থাকলো, এবং এই যে দুজনে বাচ্চারা জিজ্ঞাসা করছে, টিচার বলছে, বা টিচার কোনো কিছু জানার চেষ্টা করছে বাচ্চাদের কাছ থেকে, বাচ্চারা বলতে হচ্ছে, এই যে দুটি ওয়েতেই পড়াশোনা হচ্ছে, দুটি ওয়েতেই ভাবের আদান প্রদান হচ্ছে, এটা হচ্ছে কিন্তু ইন্টারেক্টিভ করা। আর আকর্ষক, যখনই কোনো বিষয় আমরা পড়াচ্ছি না কেন সেটা কিন্তু আকর্ষণীয় হতে হবে বাচ্চাদের কাছে, যেটার মাধ্যমে বাচ্চারা কিন্তু সেই জিনিসটা শেখার প্রতি আগ্রহ দেখায়, বোঝার চেষ্টা করে, তাদের পার্টিসিপেশন, তারা অংশগ্রহণ করতে, তারা অনেকে বেশি একসাথে অংশগ্রহণ করতে পারে, তারা বোর ফিল না করে এমন জিনিস আমরা আনবো না, তারা এমন জিনিস তাদের সামনে আমরা তুলে ধরবো যেখানে বাচ্চারা খুব বেশি উৎসাহের সঙ্গে সেই জিনিসটা শেখার জন্য এগিয়ে আসে। 2 নম্বর দেখো জটিল ধারণাকে সরলীকরণ করা। জটিল ধারণা, কোনো কঠিন ধারণাকে আমি ঘন্টা ধরে আমি বকেই যাচ্ছি কিন্তু বাচ্চারা শুধু শুনেই যাচ্ছে, অর্থাৎ আমার বলে আমার মুখ ব্যথা হয়ে যাচ্ছে এবং বাচ্চারা শুনে কানে ব্যথা হয়ে যাচ্ছে। তো এই যে শুধু আমার বলাই হচ্ছে, চিৎকার করা হচ্ছে এবং বাচ্চারা শুধু বসে আছে, এখানে কিন্তু কোনো রকম বুঝতে পারছে না। সেক্ষেত্রে
সেক্ষেত্রে আমরা টিএলএমকে আমরা কিন্তু ব্যবহার করতে পারি, যেখানে খুব অল্প কথা বলে আমরা সেই বিষয়টা খুব সহজেই বাচ্চাদের মাথার মধ্যে সেই জিনিসটা আমরা গেঁথে দিতে পারি। 3 নাম্বার দেখো, ছাত্রদের অংশগ্রহণ করায়। এই যে আমি বললাম যে জিনিসটা আমি বাচ্চাদের সামনে তুলে ধরবো, সেই জিনিসটা যত বেশি ইন্টারেস্টিং হবে, যত বেশি কালারফুল হবে, সেই জিনিসটার প্রতি তো বাচ্চাদের কিন্তু ইনভলভমেন্ট, অংশগ্রহণ, পার্টিসিপেশন কিন্তু তত কিন্তু বাড়বে। 4 নাম্বার দেখো, বিভিন্ন শেখার শৈলী বা ডাইভার্স লার্নিং স্টাইলকে সমর্থন করে। এই যে ডাইভার্স কথা, বৈচিত্র্য, আমরা জানি যে বৈচিত্র্য কথাটি কিন্তু ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক যে শিক্ষা ব্যবস্থা রয়েছে তার সাথে কিন্তু সব থেকে বেশি ভালো যায়। ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা আমরা তাকেই বলবো যেখানে একটা ছাদের তলে বা একটা নর্মাল স্কুলে, যেখানে যেমন সমস্ত ধরনের বাচ্চা, নর্মাল বাচ্চা যেমন রয়েছে, যে কিন্তু সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা, তার পাশাপাশি যে কানে শোনার ক্ষেত্রে অক্ষমতা রয়েছে, কারো চোখে দেখার ক্ষেত্রে অক্ষমতা রয়েছে, কারো অটিজম রোগাক্রান্ত কোনো বাচ্চা রয়েছে, যার হাঁটা চলার ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে, সমস্ত ধরনের বাচ্চা যখন একটা ছাদের তলায় পড়াশোনা করছে তখন তাকে আরও কিন্তু বলবো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে ফেলবো। এবং এই ইনক্লুসিভ এডুকেশনে যে বাচ্চা যেমন দরকার তাকে আমরা তার প্রয়োজন অনুযায়ী, তার নিডস অনুযায়ী তাকে কিন্তু আমরা শেখানোর চেষ্টা করব। যে বাচ্চা নেওয়ার যেমন ক্ষমতা রয়েছে তাকে আমরা সেই রকমভাবে ততটুকুভাবে শেখার চেষ্টা করব। তো সে তো এটাও কিন্তু এই যে টিএলএম কিন্তু ইনক্লুসিভ এডুকেশন বা ডাইভার্স লার্নিং স্টাইলকে কিন্তু সমর্থন করছে। 5 নাম্বার দেখো, সমালোচনামূলক চিন্তাভাবনা বা ক্রিটিক্যাল থিঙ্কিং। বাচ্চা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারছে, যেমন 2 + 2 = 4 হয়, এটা বাচ্চা জানে। কিন্তু 3 + 1 যে 4 হয়, 4 - 1 যে 4 হয়, তারপর 6 - 2 যে 4 হয়, এই যে 4কে আমরা কত রকমভাবে 4 করতে পারি। যেখানে একটা নর্মাল বাচ্চার সাথে আরেকটা কী বলবো, আরেকটা প্রতিভাবানযুক্ত বাচ্চা, যেটাকে আমরা বলছি হ্যাঁ, যেটাকে আমরা বলছি গিফটেড চাইল্ড। তো গিফটেড চাইল্ড, যেখানে যে বাচ্চা গিফটেড চাইল্ডে তারা নর্মাল বাচ্চাকে আলাদা করে দিচ্ছে। একটা নর্মাল বাচ্চা সেখানে সে শুধুমাত্র জানছে 2 + 2 = 4, যেখানে কিন্তু একটা গিফটেড চাইল্ড বল বা প্রতিভাবানযুক্ত যে বাচ্চা, যে মেধাবী যে বাচ্চা, সে কিন্তু বিভিন্ন ওয়ে দিয়ে, বিভিন্ন দিক দিয়ে কিন্তু সে ভাবার চেষ্টা করছে। যে সে যে ক্লাসের মধ্যে পড়ছে সেই ক্লাসের বাইরে গিয়েও অন্য ক্লাসের অঙ্ক বলো, অন্য ক্লাসে পড়ার অন্যান্য যে পড়াশোনা রয়েছে সব কিন্তু করে নিতে পারছে। তো এইরকম ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে সাহায্য করছে, সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটিকে উৎসাহ করছে। কীভাবে? হয়তো টিচিং লার্নিং মেটেরিয়ালের মাধ্যমে কোনো একটা টিচার কোনো ছবি আঁকলেন বোর্ডের মধ্যে এবং বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই ছবিটা কিসের ছবি। বাচ্চারা বললো এটা বাঘের ছবি। তো সেক্ষেত্রে যে বাচ্চা ছবি আঁকতে পারে সে তাকে বলা হলো যে তুমি এসে একটা ছবি আঁকো, কোনো একটা পশুর ছবি আঁকো, কোনো প্রাণীর ছবি আঁকো, তাকে বলা হলো। তো সেখানে সেটা হরিণের ছবি আঁকলো। তো সেক্ষেত্রে তাকে উৎসাহ করে যে হ্যাঁ তোমার ছবিটা খুবই সুন্দর হয়েছে। বাচ্চারা বুঝতে পারছে তুমি হরিণের ছবি এঁকেছো এবং তুমি এই যে তাকে উৎসাহ দেওয়া, তুমি খুব সুন্দর ছবি এঁকেছো, তোমার ছবিটা খুব সুন্দর হয়েছে, এই যে বলা, এর ফলে কী হবে, বাচ্চা মোটিভেটেড হবে এবং সেই জিনিসটার প্রতি তার সৃজনশীলতাকে উৎসাহিত করা হচ্ছে। দেখো এবার আমরা এলাম টিএলএমের প্রকারভেদের ক্ষেত্রে। দেখো টিএলএমের প্রকারভেদে আমি কী লিখেছি, ট্র্যাডিশনাল টিএলএম, মডার্ন টিএলএম, ইন্টারেক্টিভ টিএলএম এবং কোলাবোরেটিভ টিএলএম। ট্র্যাডিশনাল কাকে বলবো? যে জিনিসটা যুগ যুগ ধরে, মাসের পর মাস, বছরের পর বছর ধরে যে জিনিসটা চলে আসছে, অনেক দিন ধরে চলে আসছে, সেই জিনিসটাকে আমরা বলছি ট্র্যাডিশনাল বা ঐতিহ্যগত। যেমন পাঠ্যপুস্তক এবং চকবোর্ড, এটা কিন্তু অনেক পুরনো। আমরা যদি বলি টিচিং লার্নিং মেটেরিয়াল, এটা উপকরণ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু বর্তমানে দেখো মডার্ন টিএলএম এসছে, যেটাকে যার মাধ্যমে আমি তোমাদেরকে পড়ানোর সুবিধাটা পাচ্ছি, যেমন ডিজিটাল টুলস, মাল্টিমিডিয়া। 3 নাম্বার দেখো ইন্টারেক্টিভ, কোনো গেমের মাধ্যমে, কোনো সিমুলেশন। কি সিমুলেশনও হচ্ছে কিন্তু একটা কি বলবো, একটা এক্সপেরিমেন্ট করা একটা লার্নিং স্টাইল, যেখানে বাচ্চা অভিজ্ঞতার মাধ্যমে কোনো কিছু শিখবে। কেমনভাবে সেই অভিজ্ঞতাটা অর্জন করবে, বাচ্চা হাতে কলমে শিখবে। সিমুলেশনের মাধ্যমে বাচ্চা কোনো কিছু হাতে কলমের মাধ্যমে শিখবে, হ্যান্ডস অন অ্যাক্টিভিটির মাধ্যমে শিখবে, সেই জিনিসটা পর্যবেক্ষণ করবে। এখানে দেখো একটা প্লাস্টিক বলো বা কোনো কিছু একটা বাচ্চা, যেখানে ডাক্তাররা কোনো অরিজিনাল কোনো বাচ্চাকে কোনো ট্রিটমেন্ট করার আগে এই ধরনের প্লাস্টিক জাতীয় কোনো বাচ্চার মধ্যে আগে দেখে নিচ্ছে যে এই মেশিনগুলো কোথায় কেমনভাবে বসাতে হবে, তার মধ্যে কেমনভাবে কাজ করছে, এই রোগটার জন্য এই সব জিনিসগুলো অ্যাপ্লিকেবল না অ্যাপ্লিকেবল নয়, সমর্থনযোগ্য কি সমর্থনযোগ্য নয়, এই জিনিসগুলো বাচ্চারা ডাক্তাররা পর্যবেক্ষণ করছে, এক্সপেরিমেন্ট করছে এবং তারপর সেটা কিন্তু অরিজিনাল কোনো বাচ্চার মধ্যে প্রয়োগ করা হচ্ছে। এই যে এক্সপিরিয়েন্সের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে শেখানো হচ্ছে, সেটাকে কিন্তু আমরা সিমুলেশন বলছি।
তারপর দেখো কোলাবোরেটিভ বা সহযোগিতামূলক শিখন, যেখানে বাচ্চারা, আমরা জানি যে বাচ্চা কিন্তু গ্রুপ ওয়াইজ বা দলবদ্ধ হয়ে বাচ্চারা কিন্তু বেশি শিখে থাকে। তো এটাও কিন্তু কোনো টিলেমের মধ্যে কোনো ছবি দেওয়া হলো এবং গ্রুপ করে ভাগ করে দেওয়া হলো বাচ্চাদেরকে, যে তোমরা বলো এই বাঁ দিকের ছবিটা কিসের ছবি বা ডান দিকের ছবিটা কিসের ছবি, বা 1 নম্বর যে ছবিটা সে তোমরা বলো এখান থেকে আর কী কী প্রশ্ন হতে পারে, বা আরও কিছু ফলে বা ফুলের নাম বলো, এই ধরনের কিছু আমরা গ্রুপ ওয়াইজ ভাগ করে দিতে পারি। এবং সেখান থেকে কিন্তু তাদেরকে গ্রুপে বা গ্রুপ ওয়াইজে যে একটা শিক্ষা ব্যবস্থা বলো, শেখার যে একটা গুরুত্ব রয়েছে, সেই জিনিসটা বাচ্চাদের মধ্যে কিন্তু বাচ্চাদের শেখার আগ্রহটা কিন্তু বাড়িয়ে থাকে। দেখো এবার এলাম টিএলএমের ইম্পর্টেন্স বা গুরুত্ব কী, কেন আমরা যদি কোনো কিছু ইম্পর্টেন্স না বুঝি বা গুরুত্ব না বুঝি, জিনিসটা কতটা আমাদের কাছে দামি যদি না বুঝি, তাহলে সেই জিনিসটা কিন্তু আমাদের কাছে কী বলবো, সেই জিনিসটা কোনো দাম থাকে না। যেমন আমরা কী করব, যখনই আমাদের এই যে এখনও পর্যন্ত আমাদের কিন্তু কোনো অ্যাড দেওয়া হয়নি, যে বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়নি যে আমাদের 2024 পরীক্ষা হবে কি হবে না, কারণ প্রতি বছরই বলা হয়েছিল যে ডিসেম্বরে পরীক্ষা হবে, কিন্তু এখনও কোনো খবর নেই। তো আমাদের পড়াশোনাও সেরকমভাবে চলছে। এখনই যদি একটা অ্যাডভার্টাইজমেন্ট বের হয় যে ডিসেম্বরে এত তারিখে পরীক্ষা হবে, তখনই কিন্তু আমরা খুব জোর কদমে একটা প্রস্তুতি আমরা শুরু করে দেবো। তো সেই রকম, কারণ তখন আমরা গুরুত্বটা বুঝতে পারবো। আমরা কেন বলি না যে তুই কেন এটার প্রতি এত গুরুত্ব দিচ্ছিস, এত তো মাথা ঘামানোর কী দরকার, কারণ সেই জিনিসটা সে গুরুত্ব জানিস যে এই জিনিসটা একটা গুরুত্ব রয়েছে তার কাছে। তো সেই জন্যই সেই জিনিসটার প্রতি সে ইনভলভমেন্ট দিচ্ছে বা সে সেই জিনিসটার প্রতি সে সময় দিচ্ছে। তো ঠিক সেই রকমই টিএলএমের গুরুত্ব দেখো, টিএলএম কী করে না, ইমপ্রুভ স্টুডেন্টস এঙ্গেজমেন্ট, অর্থাৎ বাচ্চাদের মধ্যে এঙ্গেজমেন্ট ঘটাটা বা কোনো কাজের প্রতি বাচ্চাদের মধ্যে ইনভলভমেন্ট ঘটাতে এনগেজ করে রাখছে, ব্যস্ত করে রাখছে বাচ্চাদেরকে। টিএলএমের মধ্যে কোনো ছবি দেখানো হলো এবং সেখানে বাচ্চাদেরকে সেই জাতীয় কোনো কিছু করতে বলা হলো, সেই রকম কোনো ছবি আঁকতে বলা হলো এবং এর থেকে কোনো ফলের ছবি দেখানো হলো এবং সেখান থেকে বলো শীতকালে কী কী ফল পাওয়া যায়, গ্রীষ্মকালে কী কী, বাচ্চাদের চিন্তা ভাবনা, বাচ্চাদেরকে সেই জিনিসটার প্রতি ইনভলভমেন্ট ঘটানো হচ্ছে, এঙ্গেজমেন্ট ঘটানো হচ্ছে, যাতে বাচ্চা সেখানে ব্যস্ত করে দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে কোনো একটা কাজের মধ্যে। 2 নম্বর দেখো, ইনক্রিজেস আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিটেনশন, অর্থাৎ এর ফলে কী হবে, বাচ্চাদের বোঝার ক্ষমতা বাড়ায় টিএলএম, এবং রিটেনশন, কোনো জিনিসকে ধারণ ক্ষমতা, অর্থাৎ আমার মাথার মধ্যে সেই জিনিসটা অনেক দিন বা দীর্ঘদিন ধরে কিন্তু গেঁথে যায়। বইয়ের পর আমরা সহজেই কিন্তু ভুলে যেতে পারি, আজকে বললাম কালকেই ভুলে গেলাম, কিন্তু কোনো ছবির সাহায্যে কোনো টিএলএম এর মাধ্যমে বা কোনো ডায়াগ্রাম বলো, কোনো অডিও ভিজুয়াল এডসের মাধ্যমে যদি আমাদের চোখের সামনে কোনো কিছু দেখানো হয়ে থাকে, শো করা হয়ে থাকে, তাহলে সেই জিনিসটা কিন্তু আমাদের মাথার মধ্যে কিন্তু দীর্ঘদিন থেকে যায়। 3 নম্বর দেখো, সাপোর্টস ইনক্লুসিভ লার্নিং, অর্থাৎ আমি একটু আগেই বললাম যে এই যে ডাইভার্স লার্নিং স্টাইলকে মান্যতা দিচ্ছে টিএলএম, ঠিক সেরকমভাবে সেটাই বলা হচ্ছে এখানে যে ইনক্লুসিভ লার্নিং, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের বাচ্চা থাকে এবং সেই বিভিন্ন ধরনের বাচ্চাকে বিভিন্ন ওয়েতে বিভিন্ন কৌশলের মাধ্যমে পড়ানো হয়। প্রত্যেকে কিন্তু একই রকমভাবে পড়ানো হয় না, যার যেমন দরকার, যার যেমন প্রয়োজন, তাকে সেরকমভাবে ততটুকুই পড়ানো হয়, যার নেওয়ার ক্ষমতা যেমন তাকে সেরকমভাবে কিন্তু পড়ানোর ব্যবস্থা হয়ে থাকে। 4 নম্বর দেখো, এনহ্যান্স টিচার্স এফেক্টিভনেস, অর্থাৎ শিক্ষক শিক্ষিকার কার্যকারিতা বাড়ায়। অর্থাৎ কীভাবে বাড়াবে, একটা টিচার যখন বাচ্চাকে পড়াবে তখন তার আগে সে প্ল্যান করে নেয়, যে কৌশল অবলম্বন করে যে এই কৌশলের মাধ্যমে এই প্ল্যান করে আমি বাচ্চাদেরকে পড়াবো, এরকমভাবে বাচ্চাদেরকে শেখানো, এই যে তার যে কৌশলটা, তার যে দক্ষতাটা অবলম্বন করছে, তার জন্য তাকে চিন্তাভাবনা করতে হচ্ছে, তার কার্যকারিতা বাড়ছে, তার চিন্তাভাবনা উন্নতি ঘটছে এবং সেটাকে সে অ্যাপ্লাই করছে বাচ্চাদের মধ্যে, এবং বাচ্চারা খুব সহজে সেই জিনিসটা বুঝতে পারছে, শিখতে পারছে, এবং সেটাই কিন্তু বলছে যে সে ইনহ্যান্স করছে, অর্থাৎ বাড়াচ্ছে কি না টিচার্স এফেক্ট, শিক্ষকের কার্যকারিতা কিন্তু বাড়াচ্ছে কি না টিএলএম। দেখো টিএলএমের সুবিধা কী, টিএলএমের সুবিধা দেখো, রিডিউস টিচার টক টাইম। একটু আগে আমি বললাম যে আমাদের 45 মিনিটের যে ক্লাস, সেই ক্লাসের মধ্যে 45 মিনিট ধরে টানা আমি বকে গেলাম এবং আমার বকতে মুখে ব্যথা ধরে গেল এবং বাচ্চাটা শুনতে থাকলো 45 মিনিট ধরে, এবং এবং বাচ্চাদেরও কানে ব্যথা ধরে গেল। তো আমার বকাই হলো, বাচ্চাদেরও শোনাই হলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। সেই সময় সেই যে জিনিসটা আমি বাচ্চাদের সামনে বোঝানোর চেষ্টা করছি, সেই বিষয়টাকে যদি টিএলএমের সাহায্যে একটা ছোট্ট চার্টের মাধ্যমে, ছোটো ছবির মাধ্যমে বা
কোনো ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে বা কোনো অডিও ভিজুয়াল কোনো রেকর্ডিংয়ের মাধ্যমে যদি বাচ্চাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি সেই বিষয়টা, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মুখে কথাও কম খরচা করতে হয় এবং সেই জিনিসটা বাচ্চারা খুব সহজেই আয়ত্ত করে নিতে পারে, শিখে নিতে পারে, বুঝতে পারে। সেটা এখানে বলা হচ্ছে যে রিডিউস করে দিচ্ছে, অর্থাৎ কমিয়ে দিচ্ছে। কী কমিয়েছে? টিচার টক টাইম বা শিক্ষার্থী টিচার যে সময়টা কথা বলার সময়টা কমিয়ে দিচ্ছে। 2 দেখো ইনক্রিজ স্টুডেন্ট সেন্টার লার্নিং, এটা কিন্তু ইনক্রিজ অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে। কিসের বৃদ্ধি ঘটাচ্ছে না? স্টুডেন্ট সেন্টার লার্নিং অর্থাৎ শিক্ষার্থী কেন্দ্রিক যে শিক্ষণ ব্যবস্থা সেটার বৃদ্ধি ঘটাচ্ছে। যেখানে ছবি যে টাঙিয়ে দেওয়া হলো এবং সেখান থেকে বাচ্চাদেরকে কোনো কিছু করতে বলা হলো, আরও চিন্তাভাবনা করতে বলা হলো, আর এই রিলেটেড আরও কিছু বলো। এই যে এটা করা হচ্ছে, যেখানে বাচ্চারা কিন্তু হাতে কলমে শিখছে, শেখার মধ্যে ইনভলভমেন্ট ঘটিয়ে বাচ্চারা কিছু শেখার চেষ্টা করছে। 3 নম্বর দেখো ইনহ্যান্স ক্লাসরুম ম্যানেজমেন্ট। এই যে ক্লাসরুম ম্যানেজমেন্ট কী বলবো, যখন আমি আমাদের যে সেশন ছিল 2019-21 সেশন, তো সেই সেশনে যখন আমরা টিচিং করতে যাই তখন কি হয় না, আমি প্রথম যেদিন ক্লাসে যাই সেখানে দেখি আমি একাধারে পড়িয়েই যাচ্ছি, আর বাচ্চারা কী করছে, কেউ জানালার মধ্যে পা ঝুলিয়ে বসে আছে, কেউ বা ব্যাগ থেকে কোনো কিছু বের করে খাচ্ছে। তো সে এমন অবস্থায় আমার টিচার আসে এবং টিচার দেখে যে ক্লাসের মধ্যে টিচার তো যেমন আছে পড়াচ্ছে, বাচ্চারাও কিন্তু নিজের মতোই খেলা করে যাচ্ছে। তো সঙ্গে সঙ্গে আমার ডায়েরির মধ্যে লিখে দেওয়া হয় যে ক্লাস ম্যানেজমেন্ট ভালো না। তো সেইটাই বলছে ক্লাস ম্যানেজমেন্ট করতে তোমাকে জানতে হবে। এখানে তোমাকে বশীভূত বা বশীকরণ যেটাকে আমরা বলছি, যেখানে বলে না হাজব্যান্ডকে বশীভূত করো, ওয়াইফকে বশীভূত করো, শ্বশুর শাশুড়ি বশীভূত করো, সেই কথাটাই তোমাকে এমনভাবে বাচ্চাদেরকে বশীভূত করে নিতে হবে যে তুমি কি বলছো, তুমি সেটা বাচ্চারা শুনবে, তুমি যেটা বোঝানোর চেষ্টা করবে সেটা বোঝার চেষ্টা করবে, তুমি তাদেরকে লিখতে বললে লিখবে, পড়তে বললে পড়বে, এটা করতে বললে ওটা করবে। এই যে বাচ্চাদেরকে মধ্যে এমন জিনিস নিয়ে, এমন কৌশলের মাধ্যমে, এমন কিছু ইন্টারেক্টিভ ওয়েতে তোমাকে পড়াতে হবে যেখানে বাচ্চারা কিন্তু তুমি যেটা বোঝাতে চাইছো সেটা খুব সহজেই বাচ্চাদের মধ্যে বাচ্চারা আত্মস্থ করে নিতে পারে। 4 নম্বর দেখো ইমপ্রুভ স্টুডেন্ট আউটকামস, অর্থাৎ বাচ্চারা যেটা শিখলো, বাচ্চারা যে জায়গায় ছিল সেই জায়গাতেই আমার টিচিং লার্নিং মেটেরিয়াল ইউজ করার পর, ব্যবহার করার পর বা প্রদর্শন করার পর বাচ্চাদের কাছ থেকে একটা আউটকাম এলো, শিখে নেওয়ার পর সেটাই বলছে বাচ্চাদের আউটকামে কিন্তু উন্নতি ঘটায়, ইমপ্রুভমেন্ট ঘটাচ্ছে। শিক্ষকের আস্থা বৃদ্ধি, অর্থাৎ ইনক্রিজ টিচার কনফিডেন্স, অর্থাৎ টিচার যে কনফিডেন্স সেটা কিন্তু ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে। কীভাবে বৃদ্ধি পাচ্ছে? একটা টিচার যখন পড়াবেন তখন তার আগে তিনি প্ল্যান করছেন যে এই ওয়েতে আমি পড়াবো বা এই টেকনিক বা এই কৌশলের মাধ্যমে পড়াবো, এবং তার যে কৌশলটা যে সাকসেসফুল হচ্ছে, তিনি যেভাবে বোঝানোর চেষ্টা করছেন, পড়ানোর চেষ্টা করছেন, সেই যে বোঝানোটা বাচ্চারা যে খুব সহজেই বুঝতে পারছে, অর্থাৎ টিচার বুঝতে পারছে, টিচারের কাছে এটা খুবই কিন্তু আনন্দের যে তিনি যেভাবে চাইছেন, যে ওয়েতে পড়াতে চাইছেন, বাচ্চারা সেই জিনিসটাকে নিতে পারছে, সেই জিনিসটা থেকে তারা বোঝার চেষ্টা করছে, বুঝতে পারছে, এবং তার ফলে টিচারেরা কনফিডেন্স লেভেল গ্রো করছে যে আমি যদি এভাবে পড়াই তাহলে কিন্তু তাদের কিন্তু অনেক সুবিধা হবে। তো সেটাই বলা হচ্ছে যে টিচারের কনফিডেন্স কিন্তু গ্রো করছে। দেখো এবার আসি আমাকে করা সেই প্রশ্ন বা আমি যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছি আমার যে টিচিং চলাকালীন, সেগুলো তোমাদের সঙ্গে আমি এবার শেয়ার করব। দেখো এটা হচ্ছে কিন্তু একটা রোলিং বোর্ড, যারা হয়তো যারা অলরেডি টিচিং করেছো তারা হয়তো জানো, কিন্তু যারা সবে মাত্র ভর্তি হয়েছো তারা কিন্তু অনেকেই হয়তো জানো না। দেখো রোলিং বোর্ডে কী থাকে, এদিকে একটা রোলার থাকে এবং এদিকে একটা রোলার থাকে, এবং এই রোলারের মাঝখানটা দেখো চেরা মতন থাকে, যেখানে কিন্তু এই কালো যে এটা রয়েছে সেটা কিন্তু এর মধ্যে আটকে আছে, নিচেও এর মধ্যে আটকে আছে। রোলিং বোর্ড আমি কি বলবো, রোলিং বোর্ড যখন তোমরা ইউজ করবে তখন সঙ্গে করে ক্লিপও ইউজ করবে, কারণ রোলিং বোর্ড কিন্তু বারবার যে খোলা পাড়া করতে কিন্তু এই মুখটা হয়ে যায় বেশি, এবং সেই মুখটা বড় হয়ে যায় মুখটা, এবং অটোমেটিক তখন কিন্তু টিএলএমটা খুলে চলে আসছে। তুমি যে ছবিটা এঁকেছো যে এর মধ্যে আর্ট পেপারের মধ্যে সেই আর্ট পেপারটা খুলে চলে আসে। তো 1 নম্বর কী হচ্ছে, যখনই তোমরা রোলিং বোর্ডের মধ্যে কোনো পিকচার আটকানোর চেষ্টা করছো সেটার জন্য ক্লিপ ব্যবহার করবে। 2 নম্বর এমন জায়গায় টিএলএমটা তোমরা টাঙানোর চেষ্টা করবে যেটা কিন্তু প্রথম বেঞ্চে বসে থাকা বাচ্চা থেকে শেষ বেঞ্চে বসে থাকা বাচ্চা সকলে কিন্তু স্পষ্টভাবে কী লিখেছো, কী ছবি এঁকেছো সবই কিন্তু তোমাদের কিন্তু বাচ্চা একদম প্রথম বেঞ্চে বসে থাকা বাচ্চারা যেমন আম যে তুমি লিখেছো আমের ছবি এঁকে শেষ বেঞ্চে বসে থাকা বাচ্চাটাও যেন পড়তে পারে যে আম তুমি লিখেছ। এটা গেল 2 নম্বর। 3 নম্বর বলবো যে যখন তোমার দরকার তখনই তুমি টিএলএমটা শো করবে, যে তুমি ক্লাসের মধ্যে টিচিং করতে গেলে ক্লাসের মধ্যে প্রবেশ করে গুড মর্নিং স্টুডেন্ট বলে ঢুকলে এবং তারপরে তুমি টিএলএমটা টাঙিয়ে দিলে সেটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ এটা কিন্তু নিয়ম না। যখন তুমি কোনো যদি বলি ভূগোল তুমি পড়াচ্ছ এবং ভূগোল পড়াতে গিয়ে তুমি গঙ্গা নদী পড়াচ্ছ, গোদাবরী নদী পড়াচ্ছ, নর্মদা নদী পড়াচ্ছ, এবং সেই সময়
তুমি যদি ম্যাপটা তাদের সামনে তুলে ধরো, তখন তুমি বলে দেবে যে গঙ্গার উৎপত্তি বা উৎপত্তিস্থল এখানে এবং এখানে গিয়ে সে ফল করেছে বা এমার্জ হয়েছে, বা কী বলবো, সেখানে সে নিমজ্জিত হয়েছে, বা গোদাবরী নদীর উৎপত্তি এখানে হয়েছে। এভাবে তুমি দেখিয়ে দিলে এবং তোমার দেখানো শেষ হয়ে গেল। তোমার যদি মনে হয় যে আর টিলেমটা আমার দরকার নেই, যা দেখানো সব দেখানো হয়েছে, তুমি কিন্তু টিলেমটা গুটিয়ে রেখে দেবে, তুমি কিন্তু টিলেমটাকে টাঙিয়ে রাখবে না। 4 নাম্বার দেখো, 4 নাম্বার হলো যে টিলেমের সাথে দেখো একটা নির্দেশক দণ্ড থাকে। এই নির্দেশক দণ্ডটা তুমি কিন্তু সবসময় বাঁ হাতে ধরবে, কারণ তোমার ডান হাতে চক থাকবে। আর চক ডাস্টার ভাই বোন, এই যে চক থাকবে তোমার ডান হাতে এবং ডাস্টার থাকবে সব সময় কিন্তু বাঁ হাতে। 5 নাম্বার আমি কি বলবো, 5 নাম্বার হচ্ছে যখন তুমি বোর্ডে কিছু লেখার চেষ্টা চকটাকে ভেঙে নেবে, কারণ চক যদি না ভাঙো, নতুন চক ব্যবহার করলে কি একটা কচকচ কেমন একটা আওয়াজ বের হয়, তো সেই জন্য ওই চকটাকে ভেঙে নিয়ে তারপর তুমি বোর্ডে কিছু বোর্ড ওয়ার্ক করবে। 6 নম্বর আমি বলছি যে যখনই তুমি কোনো টপিক তুমি পড়াবে, গিয়েই কিন্তু বোর্ডের মধ্যে লিখে দেবে না যে আজকের পাঠ। তুমি গুড মর্নিং স্টুডেন্ট বলে বা তোমরা কেমন আছো বলে শুরু করলে এবং কথা বলতে বলতে কিন্তু এই যে তোমার যে কাজ, যে শ্রেণী কোন ক্লাসে তুমি ক্লাস নিচ্ছ, আজকের পাঠটা লিখে রাখলে, কোন ক্লাস ডেট এগুলো তুমি দিয়ে রাখলে দেবে, কিন্তু আজকের পাঠটা থাকবে। তোমার যেই প্রশ্ন উত্তর করার তো তুমি বাচ্চাদের সামনে যখন প্রশ্ন উত্তর করতে শুরু করলে, তখন তুমি তুমি আজকের পাঠের জায়গায় যেই টপিকটা পড়াচ্ছ সেটা তুমি লিখে দেবে। তো এবার গেল 7 নাম্বার। তো 7 নাম্বার কী বলবো, তো আমার সবই হয়তো বলা হয়ে গেছে। এবং আমি বলবো যখনই তোমার যে টিএলএমটা তোমরা ব্যবহার করবে, ছবিটা কিন্তু খুব বড়োভাবে আঁকবে, স্পষ্টভাবে আঁকবে, যেখানে মধ্যে কোনো ঘিঞ্জি ভাব থাকবে না। যেটাই আঁকার চেষ্টা করবে, যেটাই লেখার চেষ্টা করবে, সেটা কিন্তু ফার্স্ট বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চ পর্যন্ত সকলেই যেন সেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পারে। তো আরেকবার আমি বলে দিচ্ছি যে রোলিং বোর্ড যদি তোমরা ব্যবহার করো, সাথে করে তোমরা ক্লিপ নিয়ে যাবে, কারণ রোলিং বোর্ড বারবার যখন ব্যবহার করো মুখটা হাঁ হয়ে যায় এবং সেখান থেকে তো টিল্যাম্পটা হঠাৎ করে খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। 2 নাম্বার, যখন তখন টিল্যাম্প কিন্তু গিয়েই টাঙিয়ে দেবে না। যখন তোমার মনে হবে এখন আমার টিল্যাম্প শো করা দরকার, তখনই তুমি টিল্যাম্প শো করবে। টিল্যাম্প দেখানো হয়ে গেল, যদি মনে হয় আর টিল্যাম্প আমার দরকার নেই, তারপর কিন্তু টিল্যাম্পটা খুলে তুমি ভাঁজ করে রেখে দেবে। টিএলএমে যখন শো করবে তখন তোমার পয়েন্টারটা তোমার বাঁ হাতে থাকবে। চক ডাস্টার যখন ইউজ করবে, চক তোমার থাকবে ডান হাতে, বাঁ হাতে থাকবে তোমার ডাস্টার। চকটাকে যখন তোমরা বোর্ডের মধ্যে লিখতে হবে বা বোর্ড ওয়ার্ক যখন করবে চক দিয়ে, তখন চকটাকে ভেঙে নেবে, কারণ চক যদি না ভাঙা যায় তো ক্লাসের মধ্যে একটা কচকচ যে আওয়াজ, সেই আওয়াজটা সৃষ্টি হবে। তারপর আর কি বলবো, লেখা যখন যে টিএলএমটা ব্যবহার করবে, লেখা অবশ্যই স্পষ্ট হবে, ফার্স্ট বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চ সকলেই যেন সেই জিনিসটা বুঝতে পারে। টিএলএমটা এমন জায়গায় টাঙাবে যেখানে 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 কিন্তু সকলেই যেন দেখতে পায়। আর গেল আমার অভিজ্ঞতার কথা, যতটুকু আমি জেনেছি সেটুকু তোমাদের বলার চেষ্টা করলাম। তো আর যদি এই বিষয়ে হ্যাঁ, আরও অনেকে প্রশ্ন করছে কী টিএলএম ব্যবহার করবো, মডেলই বা কী ব্যবহার করব। তো যে টপিকটা তোমরা চুজ করছো, যে তোমরা টিচিং দেবে বলে, বা সেই টপিকটা কিন্তু তোমরা সেখানে দেবে কোনো ছবি রয়েছে, সেই ছবিটা তোমরা দিতে পারো, বা সেই লেখা যেটা রয়েছে সেটা তোমরা দিতে পারো। কিন্তু আমি বলবো যে যদি সেই জাতীয় অন্য কোনো বেটার তোমার কাছে কোনো অপশান থাকে যে এই জিনিসটা দিলে বাচ্চারা আরও বেশি ভালো বুঝতে পারবে, তো সেই জাতীয় ছবি তোমরা দিতে পারো। তারপর কী বলবো, কোনো টিএলএমের মধ্যে কোনো কবিতা হয়তো পড়াচ্ছ, সেখানে কোনো ছবি টবি নেই। ঠিক কবিতার আমাদের যেমন যখন পড়ি, আমাদের এক্সটার্নাল স্টুডেন্ট, তো একজন কী করেছিল না, কবিতাটাকে টিএলএমের মধ্যে লিখে দিয়েছে। তো টিচার বলছে কবিতাটাকে কেন টিএলএমের মধ্যে লিখে দিয়েছে, এটা তো বইয়ের মধ্যে আছে। তো সেরকম কিন্তু কোনো কাজ তোমরা করবে না, যে কোনো ছবি নেই, বাংলা পড়াচ্ছে কোনো ছবি নেই, তো কবিতাটাকে সেই মধ্যে লিখে দিই, এরকম কিন্তু কাজ করবে না। আর যখনই তোমরা বোর্ড ওয়ার্ক করবে, তখনই কিন্তু ইন্টারাক্টিভ ওয়েতে করবে, যে তুমি করলে একটা বোর্ড ওয়ার্ক, সেখানে টিচার একটা বোর্ড ওয়ার্ক করলো, স্টুডেন্ট একটা বোর্ড ওয়ার্ক করলো। সেটা কেমনভাবে আমি উদাহরণ দিই, ধরো কোনো ফুলের ছবি তুমি আঁকলে, এবং সেটা গোলাপ ফুলের ছবি, তুমি গোলাপ ফুলের ছবিটা আঁকলে এবং বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলো এটা কিসের ছবি বলো, তুমি বললাম, বাচ্চারা বললো গোলাপ ফুলের ছবি, তখন বললো বাহ, একদম ঠিক বলেছ। এবার তারপর সে বসলো এবং তারপর তুমি কী করবে, তারপর তুমি তাদেরকে বলবে, বাচ্চাদেরকে তো তুমি একটা ছবি আঁকবে এবার আমি একটা বলবো। এই যে বাচ্চা একটা ছবি আঁকলো, সে হয়তো কোনো রজনীগন্ধা ছবি আঁকলো, তো তুমি বললে রজনীগন্ধা ছবি। এই যে ইন্টারেক্টিভ ওয়েতে পড়াশোনা, যেখানে বাচ্চা বা টিচারও বোর্ড ওয়ার্ক করছে, বাচ্চারাও বোর্ড ওয়ার্ক করছে, এভাবে কিন্তু বেশি জিনিসটা
ভালো দেখাবে। তারপর আমি কি বলব যে যখনই তোমরা টিচিং দিতে যাবে খুব অল্প কারণ যতক্ষণের সময় ততক্ষণ পুরোটাই কিন্তু টিচার যিনি এক্সটার্নাল তিনি কিন্তু পুরোটাই দেখবেন না। তোমাকে হয়তো 10 মিনিট কি 5 মিনিট মতো সময় দেবে এবং সেই সময়ের মধ্যে কিন্তু তোমাকে সব কিছু কমপ্লিট করতে টিএলএম থাকলে টিএলএম শো করতে হবে, বোর্ড ওয়ার্ক করতে গেলে বোর্ড ওয়ার্ক করতে হবে এবং সেই যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো তোমাকে 2টা করে নিতে হবে। তো সেই রকমই যদি কোনো মডেল দেখা সেই মডেলটাও কিন্তু তোমাকে সেইটুকু সময়ের মধ্যে শো করে মানে বাচ্চাদের সামনে কিন্তু সেখানে কিন্তু দেখিয়ে দিতে হবে। তো যেটাই করবে সেটা ভালোভাবে প্র্যাকটিস করে যেও বা প্র্যাকটিস করবে তাহলে কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। তো আজকের আলোচনা আমি কী করব, আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। যদি টিএলএম রিলেটেড আরও কিছু তোমাদের জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি সেখানে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ।